আজ আমি তোমাদের আলোচনা করব বেঁচে থাকার কৌশল অর্থাৎ অভিযোজন সম্পর্কে। প্রথমে আসি আচরণ। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই প্রাণীটাকে তোমরা সবাই চেনো, এটাকে আমরা কেন্ন বলে থাকি। তো কেন্নকে আমরা যদি একটা ছোট লাঠি দিয়ে বা কাঠি দিয়ে স্পর্শ করি, সঙ্গে সঙ্গে দেখবে সে কিন্তু আত্মরক্ষার জন্য কি হয়েছে, গুটিয়ে গেছে। কেন্নর এই আচরণ আমরা কিন্তু সব সময় লক্ষ্য করে থাকি। এরকম আচরণ বিভিন্ন প্রাণী বিভিন্ন সময়ে করে থাকে তাদের নিজেদের প্রয়োজনের জন্য, কখনো অস্তিত্ব রক্ষার জন্য, কখনো পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য, কখনো জনন প্রক্রিয়া সম্পাদন করার জন্য। অর্থাৎ নিজেদের প্রয়োজনে তারা বিভিন্ন রকমের কিন্তু আচরণ করে থাকে। অর্থাৎ আচরণ বলতে আমরা বুঝি একটা জীব যা করে থাকে সেটাই কিন্তু তার আচরণ। তাহলে এসো আমরা সংজ্ঞাটা একটু জেনে নিই। আচরণ কাকে বলে? পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে, যেমন গন্ধ, শব্দ বা দৃষ্টি নির্ভর কোনো সংকেত প্রভৃতি, বা কোনো জীবের ক্রিয়ার ফলে কোনো একটি জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে যে ক্রিয়া করে থাকে তাকে আমরা জীবের আচরণ বলে থাকি। এই আচরণ প্রাণীদের অস্তিত্ব রক্ষায়, পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে এবং জনন ক্রিয়া সম্পাদন করতে কিন্তু সাহায্য করে থাকে। তাই আচরণ অভিব্যক্তির পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচরণের গুরুত্ব কি? আচরণ প্রাণীদের অস্তিত্ব রক্ষায় সাহায্য করে থাকে, প্রাণীদের জনন ক্রিয়া সম্পাদনে সাহায্য করে থাকে, পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে সাহায্য করে এবং আচরণ জীবের অভিব্যক্তির প্রক্রিয়ায় সাহায্য করে থাকে। এরপর আমরা আসছি অভিযোজন। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটাতে দেখো জলজ পরিবেশের মধ্যে রয়েছে মাছ। অর্থাৎ জলজ পরিবেশে থাকতে গেলে মাছের কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এগুলো হচ্ছে, দেখো যে জলের মধ্যে শ্বাসকার্য চালানোর জন্য ফুলকা রয়েছে, জলে গমন করার জন্য তাদের পাখনা রয়েছে এবং দেহে আত্মরক্ষার জন্য আঁশ বা পিচ্ছিল মিউকাস সারা শরীরে কিন্তু থেকে থাকে। এই সব পরিবর্তনগুলো তাদের জলে থাকার পক্ষে কিন্তু খুবই উপযোগী। অর্থাৎ জলজ অভিযোজন ঘটেছে। অর্থাৎ এই যে স্থায়ী পরিবর্তনগুলো, এই স্থায়ী পরিবর্তনগুলোকে আমরা অভিযোজন বলে থাকি। যেমন আমরা জানি যে আকাশে ওড়ার জন্য পাখির কিন্তু ডানা তৈরি হয়েছে। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ যেগুলো রয়েছে মরুভূমিতে থাকার জন্য তাদের পাতাগুলো ছোট ছোট হয়ে যায় বা পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়। মূল অনেক মাটির গভীরে প্রবেশ করে মাটিতে জল কম থাকার জন্য এই যে জীবদেহের যে সমস্ত পরিবর্তনগুলো, এই স্থায়ী পরিবর্তনগুলোই কিন্তু হচ্ছে অভিযোজন। তাহলে এসো আমরা অভিযোজনের সংজ্ঞাগুলো জেনে নিই। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা বানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবদেহের গঠনগত, শারীরবৃত্তীয় ও আচরণগত যে স্থায়ী পরিবর্তন ঘটে তাকেই আমরা অভিযোজন বলে থাকি। এই স্থায়ী পরিবর্তনগুলি বংশ পরম্পরায় কিন্তু সঞ্চারিত হয়ে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে থাকে। অর্থাৎ আমরা বলতে পারি পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াবার অবিরাম প্রচেষ্টাই হলো অভিযোজনের কিন্তু মূল সূত্র। অভিযোজনের প্রয়োজনীয়তা, অভিযোজনের প্রয়োজনীয়তা কিন্তু অস্বীকার করা যায় না। কারণ আমরা জানি পরিবেশ সবসময় পরিবর্তনশীল। সেই পরিবর্তনশীল পরিবেশে নিজেকে খাইয়ে নিয়ে চলার জন্য বা নিজেকে মানিয়ে চলার জন্য বা বেঁচে থাকার জন্য জীবদের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পরিবর্তন যদি তারা না করতে পারে তাহলে কিন্তু পরিবেশে টিকে থাকতে পারে না, তারা অবলুপ্ত হয়ে যায়। তার জন্যই কিন্তু অভিযোজনের প্রয়োজন কিন্তু রয়েছে। অর্থাৎ প্রাণীদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিন্তু অভিযোজনের প্রয়োজন রয়েছে। অভিযোজনের উদ্দেশ্য প্রথম হলো মানিয়ে নেওয়া। সদা পরিবর্তনশীল পরিবেশে নিজেদের মানিয়ে নিয়ে বা খাপ খাইয়ে চলার জন্য কিন্তু অভিযোজনের প্রয়োজন। সুষ্ঠুভাবে বেঁচে থাকা, পরিবর্তনশীল পরিবেশে গঠনগত, শারীরবৃত্তীয় ও আচরণগত নানান পরিবর্তন ঘটিয়ে তারা সুষ্ঠুভাবে বেঁচে থাকে, অর্থাৎ ভালোভাবে
পরিবেশে বেঁচে থাকার চেষ্টা করে। প্রজাতির অস্তিত্ব রক্ষা, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নানান পরিবর্তন ঘটে নিজেরা টিকে থাকে বা বেঁচে থাকে, অর্থাৎ নিজেদের প্রজাতির অস্তিত্ব রক্ষা করে থাকে। অভিব্যক্তি বা বিবর্তনে সাহায্য, অভিযোজনের ফলে জীবদেহে যেসব অনুকূল পরিবর্তনগুলো আসে সেগুলো তার সন্তান সন্ততির মধ্য দিয়ে সঞ্চারিত হয় এবং বিবর্তনের পথকে সুগম করে থাকে। আত্মরক্ষা সাহায্য, অভিযোজনের ফলে জীবদেহে যে সমস্ত স্থায়ী পরিবর্তনগুলো ঘটে থাকে বা বিভিন্ন পরিবর্তন ঘটে থাকে সেগুলো তাদের অনেক সময় আত্মরক্ষাতেও কিন্তু সাহায্য করে থাকে। অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক কি? অভিযোজন এবং অভিব্যক্তির মধ্যে কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে, সেটা আমরা তিনটে উক্তির সাহায্যে আমরা কিন্তু আলোচনা করব। পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হওয়ার মাধ্যমে জীবদের বিবর্তন ঘটে থাকে, অর্থাৎ অভিযোজনের পরেই কিন্তু অভিযোজনের মাধ্যমেই কিন্তু জীবের বিবর্তন ঘটে। আমরা জানি পরিবেশ সবসময় পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনশীল পরিবেশে জীবদের মানিয়ে চলার জন্য কিন্তু তারা সবসময় একটা চেষ্টা করে থাকে বা প্রচেষ্টা থাকে। এই প্রচেষ্টার ফলে কিন্তু জীবদের বিভিন্ন রকমের গঠনগত, আচরণগত ও শারীরবৃত্তীয় বিভিন্ন ধরনের কিন্তু পরিবর্তন আসে এবং এই পরিবর্তনগুলো তাদের ওই নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে থাকে। যদি তারা নতুন বৈশিষ্ট্য তৈরি না করতে পারে, অর্থাৎ অভিযোজন ঘটাতে না পারে, তাহলে কিন্তু তারা সেই পরিবেশে আর টিকে থাকতে পারে না, তারা মারা যায় বা অবলুপ্ত হয়ে যায়। তাই আমরা বলবো যে পরিবর্তনশীল পরিবেশে খাপ খাওয়ানোর জন্য অভিযোজনের কিন্তু অবশ্যই প্রয়োজন, এবং এই যে অভিযোজন হওয়ার ফলে তাদের যে সমস্ত স্থায়ী পরিবর্তনগুলো আসে সেগুলো কিন্তু তাদের সন্তান সন্ততির মধ্য দিয়ে কিন্তু সঞ্চারিত হয়। ফলে ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু নতুন বৈশিষ্ট্য রূপে অনেক সময় কিন্তু জীবদেহে প্রকাশ পায় এবং বিবর্তন ঘটে থাকে, অর্থাৎ নতুন প্রজাতির উৎপন্ন হতে দেখা যায়। অর্থাৎ অভিযোজন এর মাধ্যমেই কিন্তু অভিব্যক্তি ঘটে থাকে। বিবর্তনের পথে একবার বৈশিষ্ট্যের অবলুপ্তি ঘটলে তার পুনরাবির্ভাব কিন্তু ঘটে না, অর্থাৎ বিবর্তনের পথে কোনো জীবের একটি বৈশিষ্ট্য যদি একবার হারিয়ে যায় বা অবলুপ্ত হয় সেটি আর কিন্তু ফিরে আসে না। আমরা জানি মাছ থেকে জলচর, যে মাছের যে জলচর প্রাণী রয়েছে সেই পূর্বপুরুষ থেকে কিন্তু সরীসৃপ, স্তন্যপায়ী এই সমস্ত প্রাণীগুলোর আবির্ভাব ঘটেছে। জলে থাকার উপযোগী শ্বাসযন্ত্র বা ফুলকা ত্যাগ করে তার পরিবর্তে তারা, বিশেষ করে স্থলবাসী প্রাণীরা, ফুসফুস অর্জন করেছে। কোনো কোনো স্থলবাসী প্রাণী যেমন তিমি, কুমির, কচ্ছপ এরা নানা কারণে পুনরায় আবার জলেই ফিরে গেছে, কিন্তু জলে শ্বাসকার্য চালানোর জন্য যে উপযোগী ফুলকা সেটি কিন্তু আর তারা ফিরে পায়নি, তাদের দেহে এখনও সেই ফুসফুসেই রয়েছে। অর্থাৎ আমরা জানি যে তিমি, কুমির এবং কচ্ছপ জল থেকে যখন তারা ডাঙায় এসেছিল তখন তারা ফুসফুস পেয়েছিল, এবং পুনরায় যখন আবার তারা জলে গেছে তখন কিন্তু সেই ফুসফুস ত্যাগ করে তারা কিন্তু আর ফুলকা পায়নি। অর্থাৎ ফুলকা একবার যখন তাদের অবলুপ্ত হয়ে গেছে সেই ফুলকা কিন্তু তারা আর ফিরে পায়নি। অর্থাৎ তিমি, কুমির, কচ্ছপ এগুলোর কিন্তু শ্বাসযন্ত্র হলো এখন ফুসফুস। অর্থাৎ একবার যদি বিবর্তনের পথে জীবের কোনো বৈশিষ্ট্য হারিয়ে যায় বা আমরা বলবো উন্নত বৈশিষ্ট্য যদি তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আর পরবর্তী ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যটা হারিয়ে কিন্তু অনুন্নত বৈশিষ্ট্য আর কিন্তু আসে না। কোনো প্রজাতি নির্দিষ্ট পরিবেশে একবার পরিপূর্ণরূপে অভিযোজিত হওয়ার পরে তার কিন্তু পুনরায় পরিবর্তনের সম্ভাবনা হ্রাস পায়। অর্থাৎ কোনো একটা জীব যদি তার কোনো পরিবেশে সম্পূর্ণরূপে অভিযোজন ঘটিয়ে নেয়, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তৈরি করে, তাহলে কিন্তু তার আর নতুন বৈশিষ্ট্য আর কিন্তু তৈরি হয় না। যেমন আমরা জানি প্রায় 15 কোটি বছর আগে বিলুপ্ত লাংফিশ সেরাটোডাস যে ধরনের বসতিতে বসবাস করত তার বর্তমান বংশধর অস্ট্রেলিয়াবাসী নিওসেরাটোডাস প্রায় একই ধরনের বসতিতে বসবাস করে থাকে। ফলে উভয়ের মধ্যে কিন্তু গঠনগত পরিবর্তন বিশেষ কিছুই আর ঘটেনি। এই তিনটে আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে অভিযোজনের মাধ্যমেই কিন্তু জীবের বিবর্তন ঘটে থাকে। এখানে আমরা আমাদের কিছু
সংজ্ঞা আমরা জেনে নেব যেগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে। অভিসারী ও অপসারী অভিযোজন কাকে বলে? অভিসারী অভিযোজন একই পরিবেশে বসবাস করার জন্য বিভিন্ন জীব গোষ্ঠীর জীবের একই প্রকারের অভিযোজন ঘটে থাকে, একে আমরা অভিসারী অভিযোজন বলে থাকি। যেমন আকাশে ওড়ার জন্য পাখি ও বাদুড়ের অভিযোজন, জলে বসবাস করার জন্য মাছ, কচ্ছপ, সরীসৃপ, এরা দেখো বিভিন্ন জীবগোষ্ঠীর মাছ, মৎস্য, কচ্ছপ, সরীসৃপ, তিমি, স্তন্যপায়ী বিভিন্ন জীবগোষ্ঠীর হলো, যেহেতু এরা জলে বসবাস করে তাই এদের মধ্যে একই প্রকারের অভিযোজনগত বৈশিষ্ট্য অনেকগুলি দেখতে পাওয়া যায়। এগুলি হচ্ছে অভিসারী অভিযোজন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিমির যে প্যাডেল এবং মাছের যে পাখনা সেগুলো প্রায় একই রকমের, মাছের যে ল্যাজ এবং তিমির যে ল্যাজ সেটাও প্রায় একই কাজেই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ সাঁতার কাটার জন্যই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এগুলো হচ্ছে অভিসারী অভিযোজন। অপসারী অভিযোজন একই প্রকার জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত জীবগুলিকে আলাদা আলাদা পরিবেশে রাখা হলে তাদের অভিযোজনও কিন্তু পৃথক পৃথক ঘটে থাকে। এই প্রকার অভিযোজনকে অপসারী অভিযোজন বলে থাকি। যেমন বাদুড় এবং মানুষ উভয়ই স্তন্যপায়ী। তো বাদুড় যেহেতু আকাশে থাকে, আকাশে ওরা গমন করে থাকে, তার জন্য আকাশে ওড়ার জন্য ওদের ডানা তৈরি হয়েছে, এবং মানুষ যেহেতু স্থলজ প্রাণী তাই হাঁটা চলার জন্য তাদের কিন্তু পা তৈরি হয়েছে বা পাগুলি অধিক ক্রিয়াশীল হয়ে থাকে। অর্থাৎ এরা পৃথক পৃথক পরিবেশে থাকার জন্য এদের কিন্তু অভিযোজনগত বৈশিষ্ট্য কিন্তু পৃথক হয়েছে। এরপর আমরা আসছি মুখ্য অভিযোজন ও গৌণ অভিযোজন। মুখ্য অভিযোজন কোনো জীব একটি নির্দিষ্ট পরিবেশে তার পূর্বপুরুষ থেকে উৎপন্ন হয়ে তার নিজস্ব স্বাভাবিক পরিবেশেই সর্বদা থাকলে যে ধরনের অভিযোজন ঘটে তাকে মুখ্য অভিযোজন বলে। যেমন মাছের অভিযোজন, তোমরা এখানে দেখতে পাচ্ছ মাছ জলে রয়েছে, মাছের পূর্বপুরুষরাও কিন্তু সেই জলেই ছিল, এরা কখনো জল থেকে কিন্তু অন্য কোথাও যায়নি। তাহলে তারা জলে ছিল, তাদের পূর্বপুরুষরাও জলে ছিল, এইভাবে জলে থাকার জন্য সব সময় তাদের মধ্যে যে অভিযোজন ঘটে থাকে তাকে আমরা মুখ্য অভিযোজন বলে থাকি। গৌণ অভিযোজন কোনো জীব তার স্বাভাবিক পুরনো পরিবেশ ছেড়ে একটি নতুন পরিবেশে গেলে সেই পরিবেশে বেঁচে থাকার জন্য তার কিছু অভিযোজনগত বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে থাকে, যা তাকে ওই নতুন পরিবেশে খাপ খাইয়ে বা মানিয়ে চলতে সাহায্য করে থাকে। এই প্রকার অভিযোজনকে আমরা গৌণ অভিযোজন বলে থাকি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তিমি মাছ স্তন্যপায়ী প্রাণী, এরা এক সময় কিন্তু জলে ছিল, জল থেকে কিন্তু আবার ডাঙায় চলে আসে, ডাঙায় বেশ কিছুদিন থাকার পরে তারা কিন্তু পুনরায় আবার জলে ফিরে যায়, এবং জলে তারা কিন্তু এখন বেশ তারা অভিযোজন করে নিয়েছে অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে। অর্থাৎ এরা এক সময় ডাঙায় থাকতো, এখন এরা কিন্তু জলে থেকে থেকে এরা স্তন্যপায়ী প্রাণী। তাই এদের অভিযোজনকে, এই জলে থাকার ফলে তাদের যে অভিযোজনগুলো ঘটেছে সেই অভিযোজনকে আমরা গৌণ অভিযোজন বলে থাকি। অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী তিমি মাছের জলজ অভিযোজন হলো গৌণ অভিযোজনের উদাহরণ। অঙ্গ সংস্থানগত অভিযোজন, আমরা ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজন দেখে নেব। আমরা জানি ক্যাকটাস সাধারণত মরুভূমিতে বেশি দেখা যায় এবং এরা জঙ্গল উদ্ভিদ, যেখানে বৃষ্টি কম হয় সেই মরুভূমি অঞ্চলে কিন্তু এরা প্রধানত জন্মায়। এদের দেহে জলের অপচয় রোধ করার জন্য বা হ্রাস করার জন্য বিভিন্ন ধরনের অভিযোজন কিন্তু লক্ষ্য করা যায়। ফণিমনসা, তেসিরা মনসা, শতমূলী প্রভৃতি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ আমরা দেখতে পাই। ক্যাকটাসের পাতার অভিযোজনের বৈশিষ্ট্য এবং তার অভিযোজনগত গুরুত্ব। ক্যাকটাসের পাতা আকারে ছোট হয় এবং সংখ্যায় কম থাকে, ফলে বাষ্পমোচন কিন্তু হ্রাস পায়, অর্থাৎ জলের অপচয় কিন্তু রোধ হয়। কিছু কিছু ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, যেমন আমরা জানি ফণিমনসা, এই পাতা যখন কাঁটায় রূপান্তরিত হচ্ছে তখন এটি বাষ্পমোচন রোধ করে থাকে। এছাড়াও এই কাঁটা কিন্তু ফণিমনসা গাছের আত্মরক্ষাতেও কিন্তু সাহায্য করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফণিমনসা গাছের যে কাঁটাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাতার রূপান্তর, আর যেটা পাতার মতো চ্যাপটা দেখছি এটা কিন্তু কাণ্ডের রূপান্তর, এটাকে পর্ণকাণ্ড আমরা বলে থাকি। এটা হচ্ছে পত্রকণ্টক, কাঁটাগুলোকে পত্রকণ্টক। অনেক ক্যাকটাসের পাতার ত্বক খুব পুরু হয় এবং কিউটিকেল যুক্ত হয়।
এগুলো সাধারণত বাষ্পমোচন রোধ করার জন্যই কিন্তু হয়ে থাকে। অনেক সময় মোম জাতীয় পদার্থের আবরণও থেকে থাকে, যেগুলো বাষ্পমোচন রোধ বা জলের অপচয় রোধ করে থাকে। পাতায় পত্ররন্ধ্র সংখ্যা কিন্তু খুব কম থাকে এবং পত্ররন্ধ্রগুলি নিচের বা নিম্ন ত্বকের ভিতরের দিকে কিন্তু উৎপন্ন হয়। এই পত্ররন্ধ্রগুলি, এই বিশেষ বৈশিষ্ট্যযুক্ত পত্ররন্ধ্রগুলি কিন্তু বাষ্পমোচন হ্রাস করতে সাহায্য করে থাকে, অর্থাৎ জলের অপচয় কিন্তু হ্রাস করতে সাহায্য করে থাকে। আমরা এক নজরে একটু দেখে নেব যে পাতার যে সমস্ত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিভাবে অভিযোজনগত গুরুত্ব তৈরি করেছে। ক্যাকটাসের পাতা আকারে ছোট হয় এবং সংখ্যায় কম হয়, ফলে তারা বাষ্পমোচন হ্রাস করে বা জলের অপচয় রোধ করে থাকে। ক্যাকটাস, কিছু কিছু ক্যাকটাসের গাছের পাতা কাঁটায় রূপান্তরিত, যেমন ফণিমনসা, এরা বাষ্পমোচন রোধ করে, অর্থাৎ জলের অপচয় রোধ করে এবং ওই কাঁটা গাছের আত্মরক্ষাতে সাহায্য করে থাকে। অনেক ক্যাকটাসের পাতা খুব পুরো হয় এবং কিউটিক্যাল যুক্ত, এটাও কিন্তু বাষ্পমোচন হ্রাস করার জন্য বা জলের অপচয় রোধ করার জন্য কিন্তু হয়ে থাকে। তারপরে দেখো, পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা কিন্তু খুব কম থাকে এবং পত্ররন্ধ্রগুলো পাতার নিম্ন ত্বকে ভিতরের দিকে উৎপন্ন হয়, এটাও বাষ্পমোচন হ্রাস করার জন্য বা জলের অপচয় রোধ করার জন্য কিন্তু তাদের অভিযোজনগুলো ঘটেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাকটাসের পাতা, এখানে যেটা আমরা বলি ধরনের মনসা গাছ রয়েছে, এটা দেখো এক ধরনের ক্যাকটাস রয়েছে, এখানে পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে, এখানে কিন্তু পাতাগুলো রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ মোটা মতো, সেটা হচ্ছে কাণ্ড, এখানেও দেখতে পাচ্ছ কাণ্ড ক্যাকটাসের। রুই মাছের পটকা। অস্থিযুক্ত মাছের মেরুদণ্ডের নিচে উদর গহ্বরে একটি বায়ুপূর্ণ থলি বা পটকা থাকতে দেখা যায়। এই পটকা সাধারণত সামনে ও পিছনের দিকে দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। পটকার সামনের প্রকোষ্ঠে থাকে এক ধরনের রক্তজালক, যেটাকে আমরা সাধারণত লাল গ্রন্থি বলে থাকি, এবং যেটা থেকে সাধারণত অক্সিজেন গ্যাস নির্গত হয়ে থাকে, এবং অক্সিজেন গ্যাস নির্গত হলে সাধারণত পটকাটা স্ফীত হয়ে যায় এবং মাছের ওজন হালকা হয়, জলে ভেসে থাকতে সাহায্য করে থাকে। অপরদিকে যে লম্বা যে পটকার অংশটা রয়েছে, সেখানে অসংখ্য রক্তজালক রয়েছে প্রকোষ্ঠের মধ্যে। এই রক্তজালকগুলোকে আমরা রেটিয়া মিরাবেলিয়া বলে থাকি। এই রেটিয়া মিরাবিলা কি করে থাকে, ওই উৎপন্ন গ্যাসকে শোষণ করে নেয়, ফলে পটকাটা অনেকটা চুপসে যায় এবং মাছের ওজন কিন্তু ভারী হয়ে যায়, মাছ তখন কিন্তু ডুবে যায়, অর্থাৎ জলের নিচের দিকে যেতে শুরু করে। অর্থাৎ এই পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বা বাড়িয়ে মাছকে সাধারণত উপরের দিকে ভাসতে বা জলের গভীরে নামতে বা কোনো স্থানে স্থিতিশীলভাবে থাকতে কিন্তু সাহায্য করে থাকে। মাছকে সাধারণত স্থিতিশীলভাবে ভেসে থাকতে সাহায্য করে বলেই পটকাকে মাছের জল স্থিতি অঙ্গ বলা হয়ে থাকে। এখানে আমরা দেখছি রুই মাছের পটকাটা সুন্দরভাবে দেয়া আছে। এখানে দেখো এই অংশে লাল গ্রন্থি রয়েছে এবং এই অংশে রক্তজালক যেটা রেটিয়া মিরাবিলা রয়েছে। আমরা সংক্ষেপে একটু জেনে নিই। মাছের দুটো প্রকোষ্ঠযুক্ত পটকা মাছের উদরগহ্বরে অবস্থিত। অগ্রস্থ প্রকোষ্ঠে রেড গ্রন্থি এবং পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলা নামক রক্তজালক থেকে থাকে। এদের অভিযোজন গুরুত্ব কি না, জলের উপরে নিচে ওঠা নামা করতে সাহায্য করে, অর্থাৎ পটকা সামনের প্রকোষ্ঠে থাকা লাল গ্রন্থি থেকে অক্সিজেন গ্যাস নির্গত হয়ে পটকা স্ফীত হয়, মাছের ওজন হালকা হয়, জলে ভাসতে সাহায্য করে থাকে। অপরদিকে পিছনের প্রকোষ্ঠে যে রেটিয়া মিরাবিলা নামক রক্তজালক রয়েছে, সেই রক্তজালক গ্যাসটিকে শোষণ করে নেয়, ফলে মাছ ভারী হয়ে যায় এবং ধীরে ধীরে জলের নিচে চলে যায় বা জলে ডুবে যায়, ভরকেন্দ্র বজায়। পটকার এক প্রকোষ্ঠ থেকে গ্যাস অন্য প্রকোষ্ঠে স্থানান্তরিত করে দেহের সঠিক ভরকেন্দ্র তারা বজায় করে থাকে। এতে তাদের গমনে কিন্তু সুবিধা হয়, শ্বসনেও কিন্তু সাহায্য করে থাকে, অর্থাৎ পটকার অগ্রপ্রকোষ্ঠে অক্সিজেন গ্যাস ভর্তি থাকায় তা শ্বসনে কিন্তু সাহায্য করে থাকে। এরপর আমরা আসছি পায়রার বায়ুথলি। আমরা জানি পায়রার ফুসফুসে সাধারণত 9টি বায়ুথলি থাকে, এছাড়াও আরও 4টি অতিরিক্ত বায়ুথলি থাকে। এগুলি পাতলা প্রাচীর বিশিষ্ট হয় এবং এতে কোনো রূপ কিন্তু রক্তবাহ থাকে না। এগুলি সম্পূর্ণরূপে বায়ু দ্বারা কিন্তু পরিপূর্ণ থেকে থাকে। এই পটকার যে পায়রার যে বায়ুথলি রয়েছে,
এই বায়ুথলির অভিযোজনগত গুরুত্বগুলো কি। তোমরা এখানে দেখতে পাচ্ছ বায়ুথলিগুলো রয়েছে এবং এখানে নাম্বার দিয়ে আমি কিন্তু বায়ুথলিগুলো দেখিয়ে দিয়েছি। বায়ুথলিতে কিন্তু বায়ু দ্বারা কিন্তু পূর্ণ থাকে। পায়রার এই বায়ুথলির অভিযোজন গুরুত্ব কি বা পায়রার বায়ুথলির কাজ কি। প্রথম হলো দেহের ওজন হালকা করে, অর্থাৎ বায়ুথলিগুলোতে বায়ু পূর্ণ থাকায় পায়রার দেহের ওজন কিন্তু হালকা হয়ে থাকে, ফলে এরা অনেকক্ষণ আকাশে উঠতে পারে। অক্সিজেন সরবরাহ, বায়ুথলিগুলিতে বায়ু বা অক্সিজেন পূর্ণ থাকায় এরা কিন্তু শ্বসনের সময় অধিক অক্সিজেন পেয়ে থাকে এবং শ্বসনে প্রচুর শক্তি উৎপন্ন করে থাকে। সেগুলো তাদের বক্ষ পেশিকে সক্রিয় করে অনেকক্ষণ আকাশে উঠতে সাহায্য করে। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, বায়ুথলিগুলো দেহের দুপাশে এমনভাবে সাজানো থাকে যাতে ওড়ার সময় পায়রার দেহের ভর কেন্দ্র ঠিকভাবে স্থাপিত হয়, অর্থাৎ ভারসাম্য নিয়ন্ত্রণে বায়ুথলি কিন্তু সাহায্য করে থাকে। আমরা এখানে একটু চলে আসি, একটু সংক্ষেপে যদি আমরা দেখে নিই পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য এবং অভিযোজনগত গুরুত্ব। পায়রার ফুসফুসে প্রধানত 9টি বায়ুথলি থেকে থাকে। এই বায়ুথলিগুলি বায়ুতে ভর্তি থাকে এবং পাতলা পর্দা দ্বারা এগুলো আবৃত, কোনো রক্তজালকের মধ্যে থাকে না। কি কাজ করে এরা না, পায়রা দেহের ওজন হালকা করে, অর্থাৎ বায়ুথলিগুলো যখন বায়ুতে পূর্ণ থাকে তখন পায়রার দেহের ওজন অনেকখানি হালকা হয় এবং ফলে আকাশে তারা অনেকক্ষণ উঠতে পারে। অক্সিজেন সরবরাহ, বায়ুথলিতে বায়ু থাকার জন্য এরা অক্সিজেন সরবরাহ করে থাকে, যেগুলো তাদের শ্বসনে প্রয়োজন হয়ে থাকে এবং শক্তি উৎপন্ন করে, যেগুলো বক্ষ পেশিকে সেই শক্তি সক্রিয় করে এবং অনেকক্ষণ আকাশে উঠতে সাহায্য করে। ভারসাম্য নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে কিন্তু বায়ুথলিগুলি সাহায্য করে থাকে, অর্থাৎ বায়ুথলিগুলি এমনভাবে সজ্জিত থাকে যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে এরা বিশেষ ভূমিকা কিন্তু গ্রহণ করে থাকে। শারীরবৃত্তীয় অভিযোজন, সুন্দরী গাছের লবণ সহনের জন্য বা লবণ সহ্য করার জন্য শারীরবৃত্তীয় অভিযোজন। সুন্দরী গাছ আমরা জানি সমুদ্র উপকূলবর্তী যে মোহনা অঞ্চল রয়েছে সুন্দরবন, সেই সুন্দরবনের লবণাক্ত মাটিতে এরা জন্মায় এবং লবণাক্ত মাটিতে এরা জন্মায় বলে এদের লবণাম্য উদ্ভিদ বা হ্যালোফাইট আমরা বলে থাকি। এবং সুন্দরবনের যে মোহনা অঞ্চল রয়েছে শান্ত জলজোয়ারে লবণাক্ত কাদামাটিতে জন্মায় বলে এদের আমরা ম্যানগ্রোভ উদ্ভিদ বলে থাকি। সুন্দরী, গরান, গেমা, রাইজোফোরা এগুলো সবই কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ। তবে সুন্দরী গাছ লবণাক্ত মাটিতে জন্মালেও অতিরিক্ত লবণের প্রভাব থেকে বেঁচে থাকার জন্য তাদের কিন্তু অনেক শারীরবৃত্তীয় অভিযোজন কিন্তু দেখতে পাওয়া যায়। তারা কিভাবে সেই জলে থাকা লবণকে তারা কি করে তারা বেঁচে থাকার জন্য তাদের সেই লবণকে তারা কিন্তু সহ্য করে থাকে বা লবণকে তারা বিভিন্নভাবে কিন্তু যাতে প্রবেশ না করে তার জন্য কিন্তু তারা অভিযোজন ঘটিয়ে থাকে, অর্থাৎ লবণের প্রভাব থেকে বাঁচার জন্য তাদের কিন্তু অনেক শারীরবৃত্তীয় অভিযোজন দেখা যায়। যেমন মূলের ত্বক পুরু বা মূলের পুরু ত্বক, সুন্দরী গাছের মূলের ত্বক এবং যে অধঃত্বক রয়েছে সেই অধঃত্বক কিন্তু খুব পুরো হয়। এই পুরো হওয়ার ফলে মূল যখন মাটি থেকে জল শোষণ করে থাকে তখন কিন্তু জলের সঙ্গে লবণ শোষণ কিন্তু বাধা পায়, অর্থাৎ কম লবণ কিন্তু শোষিত হয়। পাতায় লবণ গ্রন্থি, অর্থাৎ জলের সঙ্গে তাদের দেহের মধ্যে যদি অতিরিক্ত লবণ যদি প্রবেশ করে যায় সেই অতিরিক্ত লবণকে তারা পাতার ত্বকে অবস্থিত যে লবণ গ্রন্থিগুলো রয়েছে সেই লবণ গ্রন্থিতে তারা কিন্তু জমা করে রেখে দেয়, অর্থাৎ কোষের মধ্যে লবণের প্রভাব তারা পড়তে দেয় না। অতিরিক্ত লবণকে তারা কিন্তু ওই লবণ গ্রন্থিতে জমা করে রাখে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পাতার বাইরে যে লবণ গ্রন্থিগুলো রয়েছে সেখানে কিন্তু লবণ আমরা দেখতে পাচ্ছি। লবণকে তারা কিন্তু সঞ্চিত করে বা জমা করে কিন্তু রেচন প্রক্রিয়ার মতো জমা করে কিন্তু এখানে রেখে দেয়, অর্থাৎ কোষগুলিকে লবণের প্রভাব থেকে রক্ষা করে থাকে, ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে থাকে। এছাড়াও রয়েছে ভ্যাকুওলের মধ্যে সঞ্চয়, কোষের মধ্যে যদি অতিরিক্ত লবণ তাদের প্রবেশ করে যায় তখন সেই লবণ যাতে কোষের কোনো ক্ষতি না করে তার জন্য তারা সেই লবণকে একটি আলাদা কম্পার্টমেন্ট তৈরি করে ভ্যাকুওলের মধ্যে কিন্তু জমা করে রেখে দেয়। অন্য কোষে লবণের উচ্চ ঘনত্ব, আমরা জানি যে সমুদ্রে জলে লবণ যেটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কিন্তু তারা ওই কোষগুলো
অর্থাৎ সুন্দরী গাছে যে কোষগুলো রয়েছে তারা কিন্তু তাদের সাইটোপ্লাজমের মধ্যে অন্য এক প্রকারের লবণ অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের ঘনত্ব তারা এখানে বৃদ্ধি করে অভিস্রবণ চাপকে বাড়িয়ে তোলে। ফলে অভিস্রবণ চাপ বজায় থাকার জন্য আমরা দেখব যে তারা জলের সঙ্গে যে সোডিয়াম ক্লোরাইড ছিল সেই সোডিয়াম ক্লোরাইড তারা কিন্তু শোষণ করতে পারে না, অর্থাৎ সমুদ্রের জল থেকে তখন কিন্তু আর সোডিয়াম ক্লোরাইড কোষের ভেতরে প্রবেশ করে না। কোষ থেকে লবণ বর্জন, অতিরিক্ত যদি লবণ তারা শোষণ করে ফেলে তাহলে কোষের মধ্যে প্রবেশ করার পরে সেই অতিরিক্ত লবণকে তারা অনেক সময় বাইরে কিন্তু বর্জন করে কোষে লবণের সমতা কিন্তু বজায় রেখে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোষের লবণের অভিযোজন কিভাবে তারা ঘটিয়ে থাকে সেগুলো আমরা এখানে ছবির সাহায্যে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো এখানে অন্য কোষে অন্য লবণ সঞ্চয় করছে, যেটা আমরা পটাশিয়াম ক্লোরাইড করছি। এখানে ভ্যাকুলের মধ্যে কিন্তু লবণ সঞ্চয় করে রেখেছে, লবণকে বর্জন করছে। আবার অনেক সময় সালোকসংশ্লেষ অভিযোজনও কিন্তু দেখতে পাওয়া যায়। উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা ও আরবিসির আকৃতি। উট আমরা জানি যে মরুভূমি পরিবেশে কিন্তু দেখা যায় এবং ওই পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য, অর্থাৎ সেই পরিবেশে আমরা জানি জল কম থাকে, তাহলে উটের দেহ থেকে জল যাতে কোনোভাবে বেরিয়ে না যায় তার জন্য তারা বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় অভিযোজন কিন্তু ঘটিয়ে থাকে। তোমরা এখানে একটা উটের ছবি দেখতে পাচ্ছ যে উট কিভাবে তার শারীরবৃত্তীয় অভিযোজনগুলো ঘটিয়ে থাকে জল যাতে বেরিয়ে না যায়, সেগুলো আমরা এখানে আলোচনা করছি। প্রথম হলো বাষ্পীভবন রোধে ত্বকের ভূমিকা। উটের ত্বক কিন্তু খুব পুরু, অর্থাৎ স্থূল আবরণ দ্বারা আবৃত, যাতে ঘামের মাধ্যমে তার দেহ থেকে জল কোনোভাবেই কিন্তু বেরিয়ে যায় না। আবার ত্বকে তাদের কর্মগ্রন্থি অনেক কম থাকে বা প্রায় থাকে না বললেই চলে, ফলে বাষ্পীভবন বা ঘাম কিন্তু তাদের কোনোভাবে বেরোয় না, অর্থাৎ দেহ থেকে জল কিন্তু বেরিয়ে যায় না। এছাড়া শ্বাসবায়ুর জলীয় বাষ্প হ্রাস, অর্থাৎ উট যখন নিঃশ্বাস নির্গত করে থাকে তখন যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু নাসাপথ দিয়ে বেরিয়ে যায়, সেই নাসাপথ দিয়ে যাওয়ার সময় কিন্তু সেখানে বায়ুটা শীতল হয়ে যায়। শীতল হলে সেই জলীয় বাষ্প জলে পরিণত হয় এবং নাসাপথে সেই জলটাকে তারা কিন্তু ঘনীভূত হলে সেই জলকে তারা কিন্তু সেখানকার কোষগুলো পুনরায় আবার শোষণ করে নেয়, অর্থাৎ নিঃশ্বাসের ফলে যে জলটা বেরিয়ে যায় সেখানেও কিন্তু কোনো জলীয় বাষ্প বাইরে বেরিয়ে যায় না। ঘনমূত্র, অর্থাৎ উটের ন্যায় অন্যান্য যে সমস্ত মরুভূমি প্রাণীগুলো রয়েছে তাদের মূত্রের ঘনত্ব কিন্তু খুব বেশি, তাই মূত্র খুব ঘন হয়ে থাকে, অর্থাৎ প্রায় 24% ইউরিয়া থেকে থাকে। ফলে মূত্র অতিরিক্ত ঘন হয় এবং কখনো কখনো অর্ধকঠিন হয়ে থাকে। এছাড়া দেহস্থ জলের পরিমাণ কমে গেলে মূত্রের পরিমাণও কিন্তু কমে যায়। এভাবে তারা কিন্তু জলক্ষয়কে রোধ করে থাকে। কলাকোষে জল সঞ্চয়। উট সাধারণত একবারে অর্থাৎ 3 মিনিটে প্রায় 200 লিটার জল পান করতে পারে, যেগুলি পাকস্থলীতে, এই জল পাকস্থলীতে যাওয়ার পর পাকস্থলীতে কিন্তু সঞ্চিত হয় না, দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছে যায় এবং সেই জল প্রয়োজন অনুসারে তারা কিন্তু কলাকোষের মধ্যে সঞ্চিত রেখে দেয়। বিশেষ ধরনের সঞ্চয়কারী কোষ থেকে থাকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ উটের জল সঞ্চয়কারী কোষগুলো, এখানে কিন্তু তারা জলকে ভর্তি করে রাখে এবং প্রয়োজন হলে সেই জলকে তারা কিন্তু আবার ব্যবহার করে নেয়। রক্তে বিশেষ ধরনের অ্যালবুমিন, জল কলাকোষ থেকে যখন বেরিয়ে যায় বা ব্যয়িত হয় বা খরচ হয় তখন রক্তে কিন্তু উপস্থিত জলের পরিমাণ কখনোই হ্রাস পায় না। উটের রক্তে এক বিশেষ ধরনের অ্যালবুমিন থাকে যা দেহের জলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। আবার উট যখন অনেকখানি জল বা অতিরিক্ত জল পান করে থাকে তখনও কিন্তু উটের রক্তকণিকায় কোনো রকমের ক্ষতি কিন্তু হয় না, এই বিশেষ ধরনের অ্যালবুমিন থাকার জন্য। দেহের তাপমাত্রা পরিবর্তন, অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণীদের মতো উটের দেহের তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট নয়। উট তাদের দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে, অর্থাৎ কখনো 40 ডিগ্রি থেকে অর্থাৎ 34 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 41.7 ডিগ্রি তাপমাত্রার মধ্যে তারা পরিবর্তন করতে পারে। এর ফলে তাদের ঘর্মক্ষরণ অনেক কম হয় এবং দেহে জল সংরক্ষণ ঘটে থাকে। কুঁজে ফ্যাট থেকে জল, অর্থাৎ আমরা জানি তাদের কুঁজ রয়েছে এবং সেই কুঁজে ফ্যাট সঞ্চিত থাকে। এই ফ্যাট যখন তারা খাবার খায় না তখন এই
ফ্যাটগুলো সাধারণত খাদ্যের যোগান দিয়ে থাকে এবং শ্বসন প্রক্রিয়ায় যখন ফ্যাট জারিত হয় তখন কিছু পরিমাণে জল কিন্তু উৎপন্ন হয়ে থাকে, সেই জলকে তারা কিন্তু নিজ দেহে সরবরাহ করে নেয় বা ব্যবহার করে নেয়। এরপর আমরা আসছি উটের আরবিসির আকৃতির পরিবর্তনজনিত অভিযোজন। মরু অভিযোজনের জন্য উটের আরবিসির আকৃতির বিভিন্ন রকমের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। আরবিসির আকার ডিম্বাকার, অর্থাৎ এখানে আমরা দেখব যে উটের যে লোহিত রক্তকণিকাগুলো রয়েছে সেই লোহিত রক্তকণিকাগুলো তোমরা ছবিতে দেখো অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো কিন্তু গোলাকার নয়, অনেকটা কিন্তু ডিম্বাকার উপবৃত্তাকার। এই ডিম্বাকার আরবিসি কিন্তু অতিরিক্ত সান্দ্রতাযুক্ত রক্তে উটকে জলবিয়োজন বা ডিহাইড্রেশনের হাত থেকে কিন্তু রক্ষা করে থাকে, অর্থাৎ জল বেরিয়ে যেতে বাধা দেয়। আয়তন বৃদ্ধির ক্ষমতা, এদের এই ডিম্বাকার আরবিসি গুলো কিন্তু প্রকৃত আয়তনের প্রায় 240%, প্রায় 2.5 গুণ কিন্তু বড় হতে পারে। অর্থাৎ যখন উট অতিরিক্ত জল পান করে থাকে তখন সেই জল তারা এই কোষগুলোর মধ্যে কিন্তু শোষণ করে নেয় এবং স্ফীত হয়ে যায় বা ফুলে যায়, প্রায় 2.5 গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। এবং উটের এই বৈশিষ্ট্য থাকার জন্য উট কিন্তু অনেকখানি জল কিন্তু পান করতে পারে। অপেক্ষাকৃত সরু আরবিসি, অর্থাৎ এই আরবিসিগুলো যে ডিম্বাকৃতি আরবিসিগুলো রয়েছে সেগুলো অপেক্ষাকৃত সরু হওয়ার জন্য যখন রক্ত থেকে জল বেরিয়ে ঘন হয়ে যায় তবু কিন্তু এরা সহজে সংকীর্ণ রক্তবাহের মধ্য দিয়ে কিন্তু চলাচল করতে পারে, যেহেতু এরা অনেকটা সরু আকৃতির। আরবিসির সহনশীলতা, অর্থাৎ আরবিসিকে আমরা জানি যে আরবিসির সহনশীলতা রয়েছে, অর্থাৎ এটা অনেকখানি বৃদ্ধি পেয়ে যেতে পারে। অর্থাৎ যখন জল পান করে থাকে তখন কিন্তু সেই জলের মধ্যে প্রবেশ করে থাকে রক্তে গেলে, এবং প্রবেশ করার পর কিন্তু অনেকখানি জল এরা ধরে রাখতে পারে। ফলে এদের কিন্তু কয়েকদিন যদি জলের যোগান না হয়ে থাকে তাহলে কিন্তু উটের কোনো অসুবিধা হয় না। নিউক্লিয়াসযুক্ত আরবিসি, উটের লোহিত রক্তকণিকা বা আরবিসিগুলিতে অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণীদের মতো কিন্তু নিউক্লিয়াসবিহীন হয় না, অর্থাৎ উটের আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াস থাকার ফলে অধিক O2 CO2 ধারণ ও পরিবহনে কিন্তু তারা সক্ষম হয়ে থাকে। আচরণগত অভিযোজন, আমরা এখানে দেখব আচরণগত অভিযোজন। শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজনের মাধ্যমে তারা তাদের কতগুলি সমস্যা সমাধান করে থাকে। জেন গুন্ডাল হলেন একজন বিখ্যাত মহিলা আচরণ বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম বন্য শিম্পাঞ্জিদের আচার আচরণ সম্পর্কিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য আফ্রিকার জঙ্গলে একা একা তিনি ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন ধরনের তথ্য এই শিম্পাঞ্জিদের সম্পর্কে বা আচরণ সম্পর্কে কিন্তু আবিষ্কার করেন। শিম্পাঞ্জিদের কয়েকটি সুকৌশল বা বুদ্ধিদীপ্ত আচরণগত অভিযোজন তিনি যেগুলো দেখতে পেয়েছিলেন সেগুলো কিন্তু আমরা নিচে আলোচনা করছি। প্রথম হলো উইঢিপি থেকে উই পোকা বের করে খাওয়া। শিম্পাঞ্জিরা সাধারণত যখন কোনো উইঢিপি দেখে তখন তারা একটা গাছের ডালকে ভেঙে সেই ডাল থেকে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে একটা কাঠির মতো তৈরি করে থাকে, সেই ডালটিকে বা কাঠিটিকে তখন উইঢিপির ভেতরে প্রবেশ করে দেয় এবং উই পোকাগুলো ওই কাঠটাকে কামড়ে ধরে, কাঠ ভেবে খাওয়ার জন্য, এবং কামড়ে যখন ধরে তখন কিন্তু ওই শিম্পাঞ্জিরা আস্তে আস্তে ওই ডালটিকে কিন্তু বাইরে বার করে নেয়, তখন কিন্তু উই পোকাগুলো তার সঙ্গে বেরিয়ে আসে এবং তারা তখন ওই উই পোকাগুলোকে খেয়ে নেয় বা ভক্ষণ করে থাকে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ শিম্পাঞ্জিরা কিভাবে খাঁটি ঢুকিয়ে তাদের উই পোকাগুলোকে বার করছে এবং সেখানে দেখো তোমরা ওরা খাদ্য হিসাবে এগুলোকে ব্যবহার করছে। বাদামের খোলা ভাঙা। শিম্পাঞ্জিরা সাধারণত কাঠের টুকরোকে বা পাথরের টুকরোকে হাতুড়ি নেহায়ের মতো ব্যবহার করে বাদামের খোলা ভাঙে এবং সেই খোলাগুলো ভেঙে ভেতর থেকে বাদাম বার করে তারা কিন্তু বাদামগুলো খায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ শিম্পাঞ্জি পাথর দিয়ে কেমন বাদামগুলোকে ভেঙে নিয়ে সেই বাদামের খোলাগুলোকে ছেড়ে বাদাম বার করে খাচ্ছে। ঔষধি গাছের পাতা খাওয়া। শিম্পাঞ্জিদের যখন কোনো
পরজীবী দ্বারা আক্রান্ত হয় শিম্পাঞ্জিরা বা কোনো রোগ যখন তাদের শরীরে দেখা দেয় তখন তারা বিভিন্ন ঔষধি গাছ সন্ধান করে তাদের পাতাগুলোকে খেয়ে তারা রোগ নিরাময় করার কিন্তু চেষ্টা করে থাকে। গাছের ডালে বাসা তৈরি। শিম্পাঞ্জিরা সাধারণত গাছের ডালে বাসা তৈরি করে থাকে এবং সেই বাসার মধ্যে তারা কিন্তু ঘুমিয়ে থাকে। মানুষের মতো আচরণ। দীর্ঘদিন এই শিম্পাঞ্জিরা মানুষের সঙ্গে থাকতে থাকতে মানুষের কিন্তু অনেক আচরণেই তারা কিন্তু রপ্ত করে ফেলেছে। মানুষের আকার ইঙ্গিত অনেক কিছুই তারা কিন্তু বুঝতে পারে এবং মানুষের মতোই আচরণ করে থাকে। তাই শিম্পাঞ্জিরা সহজেই কিন্তু মানুষের বন্ধু হয়ে ওঠে। মৌমাছিদের বার্তা আদান প্রদান। মৌমাছি যেগুলো রয়েছে সেই মৌমাছিরা, বিশেষ করে শ্রমিক মৌমাছিরা মৌচাক থেকে ফুলের মকরন্দের সন্ধানে যখন উড়ে বেড়ায় বা ফুলে ফুলে ঘুরতে থাকে তখন তারা কিন্তু কিছু শ্রমিক মৌমাছি তারা কিন্তু সেই খাদ্য উৎস অর্থাৎ রেণু এবং মকরন্দ যখন সন্ধান পেয়ে থাকে তখন সেই জায়গা থেকে তারা কিন্তু ফিরে এসে তাদের যে মৌচাক রয়েছে সেই মৌচাকের সামনে তারা বিভিন্ন নাচের ভঙ্গিতে সেই খাদ্য উৎস এবং উৎসের দূরত্ব সম্পর্কে অন্যান্য যে সমস্ত কর্মী মৌমাছিগুলো রয়েছে তাদের কিন্তু একটি সংকেত বা বার্তা প্রদান করে থাকে। এই নাচকে সাধারণত মৌ নাচ বা মৌ নৃত্য বলে থাকে। বার্তাবহ শ্রমিক মৌমাছিরা কিভাবে নাচ করছে আর কতক্ষণ ধরে নাচ করছে তার উপর ভিত্তি করে অন্যান্য মৌমাছিরা মৌচাক থেকে বেরিয়ে যায় এবং তারা অত্যন্ত দ্রুত গতিতে সেই খাবারের উৎসের কাছে পৌঁছে যায় এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে তারা কিন্তু নিয়ে আসে। খাবার উৎসের দূরত্ব যদি 50 থেকে 100 মিটারের মধ্যে হয় তাহলে তারা কিন্তু চক্রাকার নৃত্য করে বোঝানোর চেষ্টা করে এবং 100 মিটারে যদি বেশি হয়ে থাকে দূরত্ব অর্থাৎ খাবারের দূরত্ব যদি 100 মিটার বেশি হয় তাহলে কিন্তু ওয়াগল নৃত্য অর্থাৎ ইংরেজি 8 আকৃতির মতো তারা নাচ পরিবেশন করে। ওয়াগল কথার অর্থ হলো আন্দোলন। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস মৌ নাচের ব্যাখ্যা প্রদান করে 1973 সালে কিন্তু নোবেল প্রাইজ লাভ করেন। অর্থাৎ মৌমাছিদের এই আচরণ সম্পর্কে তিনি কিন্তু প্রথম অভিহিত করেন এবং এই আন্দোলনগুলো বা নৃত্যগুলো তিনি কিন্তু প্রথম উপস্থাপন করে থাকেন। বার্তাবহ শ্রমিক মৌমাছিদের মৌ নৃত্য থেকে অন্যান্য মৌমাছিরা কি কি জানতে পারে? সাধারণত খাদ্যের উৎসের দূরত্ব জানা যায়, খাদ্য উৎসের অভিমুখ জানা যায় অর্থাৎ কোন দিকে খাদ্য রয়েছে সেটা জানতে পারে এবং খাদ্যের ঘ্রাণ অর্থাৎ কি প্রকারের খাদ্য রয়েছে সেটা তারা কিন্তু জানতে পারে। মৌ নৃত্যের প্রকারভেদ অর্থাৎ খাদ্যের উৎস এবং উৎসের দূরত্ব বোঝানোর জন্য বার্তাবহ শ্রমিক বা কর্মী মৌমাছিরা দু প্রকারের নাচ বা মৌ নৃত্য প্রদর্শন করে থাকে। একে হলো চক্রাকার নৃত্য, দুই হচ্ছে ওয়াগল নৃত্য। চক্রাকার নৃত্য খাবারের উৎসের দূরত্ব যখন 50 থেকে 100 মিটারের মধ্যে হয় তখন শ্রমিক তথা বার্তাবহ কর্মী মৌমাছিরা মৌচাকের অন্যান্য কর্মী মৌমাছিদের তা বোঝানোর জন্য তারা দুটি মৌমাছির দেহ দৈর্ঘ্যের সমান পরিমাণ ব্যাসবৃত্ত তৈরি করে চক্রাকার নাচ পরিবেশন করে। এই চক্রাকার নাচকে সাধারণত চক্রাকার নৃত্য বা সার্কুলার ড্যান্স বলা হয়ে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ চক্রাকার তারা নাচ তৈরি করছে। এরপর আমরা আসছি ওয়াগল নৃত্য। খাবারের উৎসের দূরত্ব যদি 100 মিটারের বেশি হয় তখন তা বোঝানোর জন্য বার্তাবহ কর্মী মৌমাছিরা মৌচাকের সামনে উলম্ব তলে ইংরাজি সংখ্যা 8-এর মতো আকৃতিতে নাচ পরিবেশন করতে থাকে। একে ওয়াগল নৃত্য বলা হয়ে থাকে। এই ওয়াগল কথার অর্থ কিন্তু আমরা আগেই বলেছি আন্দোলন। একবার ডান দিকে একবার বাম দিক দিয়ে লুপ তৈরি করে ওপর নিচে আন্দোলিত হতে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এভাবে কিন্তু তারা নাচ তৈরি করে থাকে। একবার বাম দিকে আর একবার ডান দিকে কিন্তু নাচ পরিবেশন করে থাকে ইংরেজি 8-এর মতো। সূর্যের সাপেক্ষে খাদ্যের অবস্থান অনুযায়ী নৃত্যের অভিমুখ তারা কিন্তু পরিবর্তন করে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এসের মতো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু ডান দিকে এবং বাঁ দিকে তারা কিন্তু আবর্তন করছে। ওয়াগল নৃত্য মৌচাকের ঊর্ধ্বমুখী হলে
খাদ্যের উৎস সূর্যের দিক বরাবর হয়। আবার যদি ওয়াগল নৃত্য অভিমুখ যদি নিম্নাভিমুখী হয় অর্থাৎ নিচের দিকে হয়, তাহলে খাদ্যের উৎসের অবস্থান কিন্তু সূর্যের বিপরীত দিকে হয়। তোমরা এখানে দেখো যে নৃত্যের যে মুখটা রয়েছে সেটা দেখো ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিকে রয়েছে। তাহলে কিন্তু যেদিকে সূর্য রয়েছে মৌচাক থেকে কিন্তু ফুল বা খাদ্যের উৎস কিন্তু সেই দিকেই অবস্থান করে। আবার এখানে দেখো যে নৃত্যের অভিমুখটা কিন্তু ঊর্ধ্বমুখী না হয়ে নিম্নাভিমুখী হয়েছে অর্থাৎ নিচের দিকে হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে সূর্য যেদিকে রয়েছে তার বিপরীত দিকে কিন্তু ফুল বা খাদ্য উৎস কিন্তু রয়েছে। এটা তারা বোঝানোর চেষ্টা করে থাকে। আরেকটা দেখো তোমরা, মৌমাছিরা যদি ঊর্ধ্বমুখী থেকে বাম দিকে 60 ডিগ্রি কোণে দৌড়াদৌড়ি করে তবে খাদ্য উৎস সূর্যের বাম দিকে 60 ডিগ্রি কোণে হতে পারে। এখানে তোমরা দেখো যে ঊর্ধ্বমুখী থেকে বাম দিকে, ঠিক আছে, ঊর্ধ্বমুখী থেকে সাধারণত বাম দিকে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে বুঝতে হবে সূর্য থেকে সাধারণত বাম দিকে কিন্তু ফুল রয়েছে, অর্থাৎ সূর্য যেদিকে রয়েছে, ঠিক আছে, সেই খাদ্য উৎস সূর্যের কিন্তু বাম দিকে 60 ডিগ্রি কোণে থাকবে। আবার এখানে দেখো তোমরা ওই নর্তকী মৌমাছিটা যেটা রয়েছে সেটা যদি ঊর্ধ্বমুখ থেকে ডান দিকে যদি 120 ডিগ্রি কোণে ঘুরে বেড়ায় তাহলে খাদ্য উৎসও কিন্তু সূর্যের ডান দিকে 120 ডিগ্রি কোণে কিন্তু পাওয়া যাবে। আর ওয়াগল নৃত্যে আমরা জানি তারা যখন মাঝখানে ঘুরে তখন কিন্তু এসের মতো আকৃতি তৈরি করে থাকে। এই এস সংখ্যা মৌচাক থেকে ফুলের দূরত্ব নির্দেশ করে থাকে এবং নৃত্যে আমরা এসের সংখ্যা দেখব যত বেশি হবে মৌচাক থেকে ফুলের দূরত্ব কিন্তু তত বেশি হয়, অর্থাৎ এসের সংখ্যা যত বেশি হবে মৌচাক থেকে ফুলের দূরত্ব কিন্তু তত বৃদ্ধি পাবে। বেঁচে থাকার কৌশল অর্থাৎ অভিযোজন পর্ব আজ এখানেই শেষ করলাম। তোমরা এটাকে ভালোভাবে বইয়ের সঙ্গে মিলিয়ে একটু পড়ে নেবে এবং এটা নোট আকারে রয়েছে, এটা তোমরা পারলে ভালো করে লিখে নেবে। যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে এ বিষয়ে তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারো, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো।